ইলেকট্রিসিটির দেওয়ার ফলে কি কি কেমিক্যাল রিয়াকশন হয়, কিভাবে হয়, কেন হয়, এই সমস্ত জিনিসগুলো সহজ কথায় আমরা যখন এই চ্যাপ্টারগুলো পড়েছিলাম ছোটবেলায়, এই চ্যাপ্টারটার নাম থাকতো ইলেকট্রোলিসিস, অর্থাৎ টু ব্রেক এ কম্পাউন্ড বাই দ্য হেল্প অফ ইলেকট্রিসিটি বা টু ইনিশিয়েট এ কেমিক্যাল রিয়াকশন বাই দ্য হেল্প অফ ইলেকট্রিসিটি। তো যাই হোক, এই যে তোমার প্রসেস, এই প্রসেসটাকেই আমরা পরবর্তীকালে আরেকটু এক্সপ্যান্ডেড অবস্থায় নাম দিয়েছি কেমিক্যাল এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। তাই কেমিক্যাল এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টের প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে ইলেকট্রোলিসিস। এই ইলেকট্রোলিসিস শব্দটা মানে কি? লিসিস কথাটা যেখানেই থাকবে জানবে ভেঙে ফেলাকে বোঝায় বা স্প্লিট করাকে বোঝায়, টু স্প্লিট অর টু ব্রেক ডাউন। তাহলে ইলেকট্রিসিটির সাহায্যে যদি এই স্প্লিটিং বা ব্রেকডাউনটা হয় সেটা হচ্ছে ইলেকট্রোলিসিস। লিসিস তোমরা এই শব্দটা বোধহয় লাইফ সায়েন্সও পেয়েছো কোথাও কোথাও, যেমন ধরো ডায়ালিসিস, বা ধরো তোমাদের লাইসোসোম বলে একটা সেল কম্পোনেন্ট আছে, যার কাজ হচ্ছে, যেটাকে সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল বলা হয়, যে সেলকে নিজেই কিছু এনজাইম এমন সিক্রেট করে সেলকে নিজে হজম করে ফেলে। তাহলে এই লিসিস বা লাইস, এই LYS বা LYSIS, এই জায়গাটা তার মানে কি বোঝাচ্ছে না, টু ব্রেক ডাউন। এবার অ্যাকচুয়ালি যেটা হয়, এই ইলেকট্রোলিসিস পদ্ধতিতে যে কোনো তার মানে বুঝতে পারছো, এলিমেন্টকে আমরা ভাঙতে পারি না। এলিমেন্টকে ভাঙবো কী করে? এলিমেন্টকে ভাঙার কোনো রাস্তা নেই আমাদের কাছে। এলিমেন্ট তো নিজে একটাই এন্টিটি, সেটাকে ভেঙে আর নতুন কিছু পাবো না। তাহলে কাকে ভাঙতে পারবো? না, কম্পাউন্ডকে ভাঙতে পারবো, কম্পাউন্ডকে স্প্লিট করতে পারবো। তার মানে অবশ্যই মাথায় রাখতে হবে যে যার ইলেকট্রোলিসিস হবে সেটা সবসময় যেন একটি কম্পাউন্ড হয়। তার মানে তোমাদের অনেক সময় প্রশ্ন করা হয় যে মার্কারির ইলেকট্রোলিসিস হতে পারে না, মার্কারি ইলেকট্রোলিসিস হতে পারে না, বিকজ মার্কারি ইজ এন এলিমেন্ট। আমি তো ইলেকট্রোলিসিস করবো, ভাঙবো, ভেঙে তো দুটো আলাদা আলাদা অ্যাটমে স্প্লিট করে দেবো। তাহলে আগে, তার মানে আগে থাকতে দুটো অ্যাটম যুক্ত হয়ে থাকতে হবে, তবেই আমরা সেই জিনিসটাকে স্প্লিট করতে পারি। তো এইবার যে জায়গাটায় আমরা আলোচনা করব, কীরকম অবস্থায় আমরা ইলেকট্রোলিসিস ঘটনাটা ঘটাতে পারি, তা সেইটা হচ্ছে যে যদি কম্পাউন্ডটা অ্যাকোয়াস সলিউশনে থাকে তাহলে তার ইলেকট্রোলিসিস ঘটানো সম্ভব। আর যদি কম্পাউন্ডটা মোল্টেন স্টেটে থাকে তাহলেও তার ইলেকট্রোলিসিস ঘটানো সম্ভব। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাইড হয় তাহলে ইলেকট্রোলিসিস ঘটবে। তার মানে দুটো ঘটনা বললাম, অর্থাৎ ইলেকট্রোলিসিসের জন্য হয় অ্যাকোয়াস সলিউশন তৈরি করতে হবে সেই কম্পাউন্ডে, অথবা সেটাকে মোল্টেন স্টেটে থাকতে হবে, অর্থাৎ গলন্ত অবস্থায় থাকতে হবে। সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা যে নুন খাই, খাদ্য লবণ, সেই নুনটা কিন্তু সাধারণ অবস্থায় যদি ড্রাই সোডিয়াম ক্লোরাইড কোথাও নুন রাখা আছে, আমরা যদি ইলেকট্রিকের তার যদি গুঁজে দিই নুনের মধ্যে, দেয়ার উইল বি নো কারেন্ট ফ্লো, কোনো কারেন্ট ফ্লো করবে না। একদম পারফেক্টলি ড্রাই সোডিয়াম ক্লোরাইড নুনের মধ্যে যদি আমরা ইলেকট্রিকের তার গুঁজে দিই। কিন্তু তুমি যদি জলে খানিকটা 1 চামচ নুন গুলে দাও, সেই জলের মধ্যে যদি তুমি ইলেকট্রিক কারেন্টের তার ইনসার্ট করো, দেখবে কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্যাট ওয়্যার। তার মানে দ্য অ্যাকোয়াস সলিউশন হেল্পস ইন কন্ডাকশন অফ কারেন্ট। আর এটা তো গেল একটা দিক। আর আবার সোডিয়াম ক্লোরাইডকে প্রায় 800 850 ডিগ্রি সেলসিয়াসে এরকম হিট করলে ইট মেল্টস, এটা গলে যায়, একদম মানে লিকুইড সোডিয়াম ক্লোরাইড হয়ে যায়। সেই লিকুইড সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যদি ইলেকট্রিকের তার গুঁজে দেওয়া হয়, সেই লিকুইড সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়েও কিন্তু কারেন্ট ফ্লো করবে। অর্থাৎ আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, অ্যাকোয়াস স্টেটে অ্যাকোয়াস সলিউশন, জলীয় দ্রবণ তৈরি যদি করি কোনো একটা কম্পাউন্ডের, সেই বেলায় সেই ক্ষেত্রে তারা
সেই সলিউশনটা কারেন্ট কন্ডাক্ট করবে, আর যদি মোল্টেন স্টেটে থাকে তাহলেও তারা কারেন্ট কন্ডাক্ট করবে। এই কারেন্ট কন্ডাক্ট করবার সময় কী কী ঘটনা ঘটবে সেটা আগে একটু আলোচনা করি। তার আগে একটা কথা বলি, মেটালস মেটালের মধ্যে দিয়েও তো কারেন্ট কন্ডাক্ট করে। আমাদের যে বাড়ির যে ইলেকট্রিক ওয়্যারিং হয় সেগুলো জেনারেলি কপার ওয়্যারের হয়, বা একটু চিপ করতে চাইলে অ্যালুমিনিয়াম ওয়্যারের হয়, মূলত কপার ওয়্যারের হয়। তার গায়ে একটা প্লাস্টিকের জ্যাকেট পরানো থাকে, ইনসুলেশন থাকে। তা এই মেটালগুলোর মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি ফ্লো করে তখন কিন্তু ইলেকট্রোলিসিস হয় না। না হওয়ার কারণ কি? কারণ ব্যাপার হচ্ছে এই মেটালগুলো পিওর স্টেটে আছে, অর্থাৎ কপার ওয়্যার যদি হয় তার মানে সেখানে শুধু কপার অ্যাটমই বসে আছে। তাহলে কপার অ্যাটম থেকে কপার অ্যাটম কী করে আলাদা হবে? আমি তো দুটো আলাদা ধরনের মেটেরিয়ালকে, দুটো আলাদা ধরনের অ্যাটমকে আলাদা করতে চাইছি উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিসিটি। তাহলে এখানে যেহেতু শুধু কপার অ্যাটম আছে সেখানে তাই জন্য ইলেকট্রিসিসের প্রশ্ন নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আরও একটা গুরুত্বপূর্ণ কথা, এইখানে কপার অ্যাটমগুলো অ্যাটম হিসেবে আছে, আয়ন হিসেবে নেই। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাটম অ্যান্ড আয়ন? আয়ন এবং অ্যাটমের মধ্যে তফাৎ কি? না, যখন কোনো অ্যাটম তার যতগুলো ইলেকট্রন থাকা দরকার ততগুলোই তো প্রোটন থাকে। সো অ্যান অ্যাটম ইজ ইলেকট্রোনিউট্রাল ইন জেনারেল, জানো তোমরা সেটা। কিন্তু যদি যতগুলো ইলেকট্রন থাকলে অ্যাটমটা ইলেকট্রোনিউট্রাল হয়, কোনো কোনো সময় তার থেকে বেশি ইলেকট্রন থাকে, কোনো কোনো সময় তার চেয়ে কম ইলেকট্রন থাকে। যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে প্রোটন নাম্বার থেকে ইলেকট্রন নাম্বার বেড়ে যায়, তখন আমরা ওই অ্যাটমটাকে বলবো নেগেটিভ আয়নে পরিণত হয়েছে এই অ্যাটমটা। আবার যদি যতগুলো প্রোটন আছে তার থেকে যদি ইলেকট্রন সংখ্যাটা কমে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো মেটেরিয়ালটা পজিটিভ আয়নে পরিণত হয়েছে। পজিটিভ আয়নকে বলা হয় ক্যাটায়ন আর নেগেটিভ আয়নকে বলা হয় অ্যানায়ন। ঠিক আছে, কেন বলা হয় সেগুলো পরে আসছে, নামগুলো জেনে রাখো। পজিটিভ আয়ন হচ্ছে ক্যাটায়ন, নেগেটিভ আয়ন হচ্ছে অ্যানায়ন। তা এই অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে এবং মোল্টেন স্টেটের ক্ষেত্রে কারেন্ট কন্ডাক্ট করবার কাজটা যারা করে থাকে তা সেগুলো হচ্ছে এই আয়নস। এই আয়নগুলো ওই সলিউশনের মধ্যে দিয়ে মুভ করতে পারে, বা ওই মোল্টেন অবস্থায়, যখন সোডিয়াম ক্লোরাইডের উদাহরণটা নিয়ে আলোচনা করছি, যখন সোডিয়াম ক্লোরাইড নিয়েই বলি, সোডিয়াম ক্লোরাইডের মোল্টেন অবস্থার মধ্যে সোডিয়াম আয়নস এবং ক্লোরিন আয়নস তারা কিন্তু মুভ করতে পারে। সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে মজাটা হচ্ছে, এবং হ্যাঁ আরও একটা কথা এখানে বলার আছে, সেটা হচ্ছে পিওর ওয়াটার ইজ নট অ্যাট অল এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। পিওর ওয়াটারের মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ একেবারেই হয় না। কেন হয় না? না, তুমি তো বলবে স্যার আপনি যে মাঝে মধ্যেই লেখেন এইচ, এই অর্থাৎ আমি যদি লিখি তোমাদের বোর্ডে H2O এরকমভাবে ভেঙে H প্লাস প্লাস OH মাইনাস এরকম যে লিখি, এটা অনেক সময় হালকা হচ্ছে এই সমস্যা। যাই হোক, দেখছি করা যায়। তো যাই হোক, H প্লাস OH মাইনাস এইভাবে যে ভেঙে আপনি লেখেন, H প্লাস OH মাইনাসে ভেঙে লেখা উপায় নেই সর্বক্ষেত্রে। H2O হচ্ছে কিন্তু একটা মানে নন আয়োনাইজিং কম্পাউন্ড একটা, অর্থাৎ সে চট করে কিন্তু H প্লাস OH মাইনাস আয়ন তৈরি করতে চায় না, একা একা থাকলে তো চাইই না। বিশেষ কারোর উপস্থিতিতে H2O ভেঙে গিয়ে H প্লাস এবং OH মাইনাস আয়নস দেয়, তখন তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। কিন্তু কোনো কিছুর উপস্থিতি যদি না থাকে, শুধুমাত্র পিওর H2O যদি হয়, ডিস্টিল ওয়াটার যেরকম হয়, তার বেলায় সেই ডিস্টিল ওয়াটারের মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্ট প্রায় ফ্লো করেই না। তো সেই ক্ষেত্রে সেই জন্যে পিওর ওয়াটারের সঙ্গে কিছু একটা ইলেকট্রোলাইট মেটেরিয়াল মেশাতে হয়, যেমন কোনো অ্যাসিড, সল্ট ইত্যাদি মেশাতে হয়। মেশালে সেটা কি হয় না, সেটা তোমার ইলেকট্রিসিটি তখন কন্ডাক্ট করতে পারে। আমি যেটা বলতে চলেছি তোমাদের সেটা হচ্ছে এই ইলেকট্রোলিসিসের সময় তাহলে কারেন্ট ক্যারি করছে কে?
না কারেন্ট ক্যারি করছে আয়ন্স। কারেন্ট ক্যারি করবার জন্য কি দরকার, না আয়ন্স দরকার। অর্থাৎ যে মেটেরিয়ালগুলো অ্যাকুয়াস সলিউশনে আয়ন্স তৈরি করতে পারে তারাই কেবলমাত্র কি করে, না তারাই কেবলমাত্র ওই তোমার আচ্ছা দেখো অংশগ্রহণ করে। যে এই ইলেকট্রোলিসিসের ঘটনা কিন্তু সবার জন্য তাহলে ইট ইজ নট ট্রু ফর অল টাইপস অফ সাবস্টেন্সেস। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি যদি জলের মধ্যে পিওর ওয়াটার, ডিস্টিল ওয়াটার নিয়েছো এবং সেই জলের মধ্যে তুমি চিনি ডিজলভ করেছো। সুগার কিন্তু এলিমেন্ট নয়, সুগার তো কম্পাউন্ড। সুগার কে আমরা অনেকগুলো অ্যাটম নিয়ে সুগার মলিকিউল তৈরি হয় এবং সুগারের ফর্মুলা, সুগার যদি কেন সুগার বলি, সুক্রোজ, সেটা মোটামুটি C12H22O11 এরকম ফর্মুলাটা হয় সুগারের, C12H22O11। তাহলে বুঝতেই পারছো এটা একটা কম্পাউন্ড। তাহলে স্বাভাবিকতই মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ডিস্টিল ওয়াটারে যদি আমি চিনি গুলি তাহলে সেই জলের মধ্যে দিয়ে আমি কারেন্ট পাঠাতে পারবো? উত্তর হচ্ছে না, পাঠাতে পারবো না। কারণ এই C12H22O11 জলের মধ্যে গলবার পর ইট উইল নট ফর্ম এনি আয়ন্স। অর্থাৎ এরকম প্লাস মাইনাস কিছু এন্টিটি তৈরি করতে পারবে না এই C12H22O11 কে যদি জলে গোলা হয়। তাহলে সমস্ত ধরনের দ্রব্য যেটা জলে গুলে যায় সেটাই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, এটা ভাবারও কোনো কারণ নেই। অর্থাৎ কেবলমাত্র বিশেষ কিছু সল্ট, বিশেষ কিছু মেটেরিয়াল যারা অ্যাকোয়াস সলিউশনে যারা আয়ন ফর্ম করতে পারে তারাই কেবলমাত্র ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে অ্যাকোয়াস সলিউশন, তারা ছাড়া আর কেউ করবে না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে ধরা যাক তুমি নুন জল নিয়েছো, এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে কেন হঠাৎ করে সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে Na+Cl- তৈরি হচ্ছে। এইরকম একটা চিন্তা ভাবনা মনের মধ্যে আসতেই পারে যে NaCl ছিল, NaClটা ভেঙে গিয়ে Na+ আর Cl- এই জিনিসটা কেন তৈরি হচ্ছে। এই প্রশ্নের উত্তর পেতে গেলে একটা গোড়ার কথা যেটা হয়তো তোমরা জানো সেটা আরেকবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে সোডিয়াম অ্যাটমটা যদি আমরা দেখি, সোডিয়াম অ্যাটমের মধ্যে কটা প্রোটন থাকে? 11টা প্রোটন থাকে। দেয়ার আর 11 প্রোটনস। তাহলে সাধারণ অবস্থায়, নিউট্রাল অবস্থায় কটা ইলেকট্রন থাকার কথা? না 11টা ইলেকট্রনই থাকার কথা। অর্থাৎ আমাদের ইলেকট্রনগুলোকে যদি মনে মনে সাজিয়ে নিই, কে শেল, এল শেল, এম শেল, এইভাবে কে শেলে 2টো ইলেকট্রন আছে, এল শেলে 8টা ইলেকট্রন আছে, মোট 10টা ইলেকট্রন হয়ে গেল। আর এম শেলে 1টা ইলেকট্রন আছে। তোমাদের কোনো সময় হয়তো বলেছিলাম যে দেয়ার শুড বি 8 ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট শেল, যাতে করে কোনো একটা মেটেরিয়াল স্টেবল হয়। তাই যদি হয় তাহলে আমার সোডিয়ামের আউটারমোস্ট শেলে কেবলমাত্র একটাই ইলেকট্রন আছে। আউটারমোস্ট শেলে একটাই ইলেকট্রন যদি থাকে, তাকে যদি আউটারমোস্ট শেলে 8টা ইলেকট্রনে নিয়ে যেতে হয়, ইট হ্যাজ টু অ্যাবসর্ব অ্যানাদার 7 ইলেকট্রনস, আরও 7টা ইলেকট্রনকে অ্যাবসর্ব করতে হবে। আরও 7টা ইলেকট্রনকে অ্যাবসর্ব করা সোডিয়ামের পক্ষে অসম্ভব কাজ। কেন অসম্ভব কাজ সেটা এখন তোমাদের বোঝাতে পারবো না, কিন্তু অসম্ভব, এনার্জি কনসিডারেশন থেকে অসম্ভব। So sodium will always try to donate or to give away its outermost shell electron. তাহলে এই আউটারমোস্ট শেল ইলেকট্রনটাকে সোডিয়াম যখন দিয়ে দিতে চাইবে তখন কি দাঁড়াবে? তখন যেটা দাঁড়াবে যে সোডিয়াম এর ইলেকট্রন সংখ্যা যা হওয়ার কথা প্রকৃতপক্ষে তার চেয়ে কমে গেল। তাহলে সোডিয়াম আর তখন পজিটিভ আয়নে পরিণত হলো, কারণ প্রোটন রইল 11টা আর ইলেকট্রন কমে গিয়ে হয়ে গেল 10টা। অর্থাৎ Na has been converted into Na+। তাহলে ওই যে ইলেকট্রনটা সোডিয়াম ছেড়ে দিল, কে নেবে? না ক্লোরিন নেওয়ার জন্য রেডি হয়ে আছে। ক্লোরিন দেখলো কি না, ক্লোরিন তোমার তার আউটারমোস্ট শেলে 17টা ইলেকট্রন আছে। অর্থাৎ কে শেলে 2টো, এল শেলে 8টা, 8 আর 2 10 হয়ে গেল, আর এম শেলে 7টা, তাহলে মোট 17টা। এবার
যার আউটার মোস্ট শেলে 7টা আছে, সে দেখছে যে আমি যদি একটা ইলেকট্রন অ্যাবজর্ব করতে পারি, আমার এম শেলে তার মানে 8টা ইলেকট্রন হয়ে যাবে, আই উইল বিকাম স্টেবল। এই কেমিক্যাল স্টেবিলিটি পাওয়ার জন্য ক্লোরিন চাইবে একটা ইলেকট্রন অ্যাবজর্ব করতে। অ্যাকচুয়ালি বাস্তবে যে ঘটনাটা হয়ে থাকে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আমরা যে নুন খাই না, সেই নুনের মধ্যে এই আমরা আসলে সোডিয়াম ক্লোরাইড খাই, সোডিয়াম ক্লোরাইড এই অবস্থায় খাই না, আমরা আসলে এই Na+Cl- অবস্থাতেই খাই। কেন প্রশ্ন উঠবে যে Na+ যখনই হয়ে গেল সেটা একটা পজিটিভলি চার্জ পার্টিকেলের মতো হয়ে গেল, আর Cl- যখনই হয়ে গেল তখন সেটা একটা নেগেটিভলি চার্জ পার্টিকেলের মতো হয়ে গেল। এবং তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়েছ এবং সেখান থেকে জানো যে পজিটিভ চার্জেস আর নেগেটিভ চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার, এবং এই অ্যাট্রাকশনের ফলে Na+ আর Cl- পরস্পরের সঙ্গে জুড়ে থাকে সাধারণ অবস্থায়। এই জুড়ে থাকা অবস্থায় আমরা খাই, সেই জন্যে আমাদের প্লাস চার্জ মাইনাস চার্জ একসঙ্গে খাচ্ছি বলে আমাদের জিভে শক লাগে না, নাহলে কিন্তু শক লাগতো। শুধু যদি Na+ মুখে ফেলতাম তাহলে আমাদের জিভ থেকে ইলেকট্রন হু করে Na+ অ্যাবজর্ব করতো, তাহলে কিন্তু শক লাগতো। তা ব্যাপার হচ্ছে যে সেই জন্য শক লাগে না। কিন্তু বেসিক্যালি সোডিয়াম ক্লোরাইড নুন যেটা আমরা খাই তার মধ্যে Na+ও আছে, Cl- আছে, পাশাপাশি দে আর কেপ্ট টুগেদার বাই দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এইবার জলের মধ্যে যখন এই সোডিয়াম ক্লোরাইডকে গোলা হয় না, জলের উপস্থিতি ইন প্রেজেন্স অফ ওয়াটার মলিকুলস, দিস Na+ অ্যান্ড Cl- তাদের যে রিজিড স্ট্রাকচার, অর্থাৎ তারা যে আমরা যে নুন খাই সেটা কীরকম দেখতে, এটা ধরো তার ক্রিস্টাল স্ট্রাকচার হচ্ছে একটা শক্ত দানার মতো, তাহলে সেই ক্রিস্টাল স্ট্রাকচারটা, সেই রিজিড স্ট্রাকচারটা তখন ভেঙে যায়, ভেঙে গিয়ে সোডিয়াম আয়ন্স আর ক্লোরিন আয়ন্স ফ্রি টু মুভ ইন ওয়াটার মিডিয়াম, এই অ্যাকোয়াস মিডিয়াম, এই জিনিসটা হয়ে দাঁড়ায়। এই অবস্থায় তুমি যদি ব্যাটারির একটা এন্ড, পজিটিভ ব্যাটারি ধরো, পজিটিভ এন্ডটা তুমি ওই সলিউশনের মধ্যে ডোবালে একদিকে, আর একদিকে নেগেটিভ এন্ডটা সলিউশনের মধ্যে ডোবালে, তাহলে নেগেটিভ প্লেট যেটা ব্যাটারির নেগেটিভ এন্ডের সঙ্গে যে জোড়া যে প্লেটটা, সেটা কাকে অ্যাট্রাক্ট করবে না পজিটিভ সোডিয়াম আয়ন্সগুলোকে অ্যাট্রাক্ট করবে। আর নেগেটিভ প্লেটটা যদি পজিটিভ সোডিয়াম আয়ন্সগুলোকে অ্যাট্রাক্ট করে, তাহলে তোমার পজিটিভ প্লেটটা কাকে অ্যাট্রাক্ট করবে না ক্লোরিন আয়ন্সগুলোকে অ্যাট্রাক্ট করবে। এছাড়াও আরও অ্যাট্রাক্ট করার জিনিস আছে, কারণ ওয়াটার মানে অ্যাকোয়াস সলিউশন বলছি মানেই সেখানে ওয়াটারটাও H2O-টাও কিন্তু ভেঙে গিয়ে H+ ও H- হয়ে গেছে। এইখানে কিন্তু H+ও তার মানে নেগেটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্টেড হবে, আর এই OH- কিন্তু পজিটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্টেড হবে। অর্থাৎ যেটা বলতে চাইছি, নেগেটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্ট করার জন্য দুটো আয়ন্স উপস্থিত এখানে, H+ আর Na+, আর নেগেটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্ট করার, এই পজিটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্ট করার জন্য দুটো আয়ন্স উপস্থিত, OH- আর Cl-। কে যাবে সেটা পরের কথা, মোট কথা দে উইল ফিল অ্যাট্রাকশন টুয়ার্ডস দোজ প্লেটস। এই যে প্লেটগুলো, অর্থাৎ ব্যাটারির নেগেটিভ প্রান্তটার সঙ্গে যে প্লেটটা জোড়া, সেই প্লেটটাকে বলা হয় ক্যাথোড, আর পজিটিভ প্লেট প্রান্তের সঙ্গে যে প্লেটটা জোড়া সেটাকে বলা হয় অ্যানোড। সুতরাং যে আয়ন্সগুলো ক্যাথোডের দিকে দৌড়োয় তাদেরকে বলা হয় ক্যাটায়ন, একটু আগেই ক্যাটায়ন টার্মটা ব্যবহার করেছিলাম। আর যে আয়ন্সগুলো অ্যানোডের দিকে দৌড়ায় তাদেরকে বলা হয় অ্যানায়ন। তাহলে ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যায় বলেই তাদের নাম ক্যাটায়ন। তাহলে ক্যাথোড হচ্ছে নেগেটিভ প্লেট, তার দিকে কোন আয়ন্সগুলো যায়, পজিটিভ আয়ন্সগুলো, ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। তাহলে দ্য পজিটিভ আয়ন্স আর ক্যাটায়ন্স অ্যান্ড দ্য নেগেটিভ আয়ন্স আর অ্যানায়ন্স। এই অবধি আশা করি কোনো প্রশ্ন থাকার কথা নয়। আছে প্রশ্ন কোনো? হ্যাঁ স্যার, নেই। আর বাকিদের? না স্যার, নেই। বেশ, এবার আমরা সবচেয়ে একটা সহজ মানে ঘটনা পড়বো, পড়ে আজকে ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে যে এই H2O ওয়াটার মলিকুল যেটা, এই ওয়াটার মলিকুলের ইলেকট্রোলিসিস কীভাবে হয়, সোডিয়াম ক্লোরাইড বানাতে থেকে আপাতত বাদ দাও, ওয়াটার মলিকুলার ইলেকট্রোলিসিসের সময় কি হয়, এবং সেখানে আমাদের ডিস্টিল ওয়াটারের মধ্যে 2-1 ফোঁটা ডাইলিউট সালফ্রিক অ্যাসিড মিশিয়ে দিয়ে ওই ওয়াটারটাকে কন্ডিউসিং বা
কি বলবো, কন্ডাক্টিং করাতে হয়, কন্ডিউসিং বলবো না, কন্ডাক্টিং করাতে হয়, নাহলে কিন্তু ওই জলের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ দেয়ার উইল বি নো আয়ন্স। বাট ইন প্রেজেন্স অফ ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে H2O এই নিজে নিজে ভেঙে যায় কীরকম ভাবে, H প্লাস প্লাস ও H মাইনাস, এইটাতে ও ভেঙে যায়। এইবার যে পাত্রটার মধ্যে এই ঘটনাটা ঘটানো হয় সেইটাকে বলা হয় ভোল্টামিটার। মাইন্ড দিস, বানানটা খেয়াল করবে তোমরা, এই বানানটা ভুল করো অধিকাংশ ক্ষেত্রে, বিকজ দেয়ার ইজ অ্যানাদার টার্ম ভোল্টমিটার। ভোল্টমিটার আর ভোল্টামিটার আর টু সেপারেট থিংস। এরকম একটা পাত্র নেওয়া হয় যার মধ্যে দুটো টেস্ট টিউব উল্টানো অবস্থায় থাকে এবং সেই টেস্ট টিউবটাকে জল ভর্তি করে উল্টানো হয়। এই টেস্ট টিউবটাও জল ভর্তি, এই টেস্ট টিউবটাও জল ভর্তি, মানে ওই অ্যাসিড ওয়ালেটেড ওয়াটার, যেটা H2SO4 লাগানো যে ওয়াটার, দুটো টেস্ট টিউব এরকম উল্টানো হবে জল ভর্তি। এইবার এই ধরো জল একদম ভর্তি। এই পাত্রটার নাম হচ্ছে ভোল্টামিটার, ভোল্টামিটার। আর পরবর্তীকালে ক্লাস 10-এ যেটা পড়বে সেটার নাম হবে ভোল্টমিটার, দুটো আলাদা জিনিস। এইখানে একটা মেটাল প্লেট ইনসার্ট করা আছে, যেটা তলা দিয়ে বার করা। অবশ্যই বুঝতে পারছো এখান দিয়ে জল বেরিয়ে আসবে না, ফুটোটা সিল করা থাকে। এখানে আর একটা মেটাল প্লেট ঢোকানো আছে, এখান দিয়ে একটা তার বার করা। এইবার আমরা এখানে একটা ব্যাটারি যোগ করেছি, ব্যাটারির পজিটিভ, এটা ব্যাটারির সিম্বল, ব্যাটারির পজিটিভ এন্ডটা এইদিকে, ব্যাটারির নেগেটিভ এন্ডটা এইদিকে। সো দিস ইজ মাই ক্যাথোড, নেগেটিভ এন্ডটাকে বলেছি ক্যাথোড, আর এই দিকটা তার মানে অ্যানোড, এই দিকটা হচ্ছে অ্যানোড। এবার তাহলে কি দাঁড়ালো, তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এই অবস্থায় কি ঘটবে, এই অবস্থায় এইখানে H প্লাস আছে, OH মাইনাস আছে, তাহলে H প্লাস গুলো কোন দিকে মুভ করবে, আর নেগেটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্টেড হবে। নেগেটিভ প্লেটের দিকে অ্যাট্রাক্টেড হবে মানে নেগেটিভ প্লেট, ক্যাথোডটা এই ব্যাটারির নেগেটিভের সঙ্গে জোড়া, তার মানে the cathode will absorb electron from this plate, ক্যাথোড থেকে। তাহলে H প্লাস একটা ইলেকট্রন অ্যাবজর্ব করলো, এটা কোথা থেকে অ্যাবজর্ব করলো না, ফ্রম ক্যাথোড, দিয়ে কি তৈরি করলো না, H অ্যাটম তৈরি করলো। এই H অ্যাটম একা একা থাকতে পারে না, সে দুটো H অ্যাটম একসঙ্গে মিলে গিয়ে H2 মলিকিউল তৈরি করলো এবং সেটা বুদবুদের আকারে এখানে এরকম বাবলস তৈরি হবে, দিয়ে এই টেস্ট টিউবের মাথার দিকের অংশে জমা হতে থাকবে। আর OH মাইনাস কি করবে, OH মাইনাস উইল মুভ টুয়ার্ডস দ্য অ্যানোড। এই OH মাইনাস ইলেকট্রন এখান থেকে একটা ইলেকট্রন সে ছেড়ে দেবে, দিয়ে এই ফ্রি র্যাডিক্যাল OH মাইনাস OH তৈরি করবে, যে এই OH-টাও কিন্তু ফ্রি থাকতে পারে না। এরকম চারটে OH একসঙ্গে নিজেদের মধ্যে ইন্টার কম্বিনেশন করে কি তৈরি করে না, 2H2O প্লাস O2। তাহলে একটা জিনিস দেখতে পেলাম যে এখানে এই এই জল, এটা তো জল ওয়াটার, সেটাই জলের সঙ্গে মিশে যাচ্ছে, তাতে আর কোনো সমস্যা থাকছে না। আর এই O2টা, এই O2টা তাহলে এখানে বাবলের আকারে এরকমভাবে উঠতে থাকবে, দিয়ে এইখানে জমা হবে। মজাটা হচ্ছে হিসেব করে দেখানো যায়, সেই হিসেবটা আজকে দেখাবো না, যে হাইড্রোজেন যতটা জমা হবে অক্সিজেন তার ঠিক হাফ জমা হবে। অর্থাৎ হাইড্রোজেন এখানে জমা হয়েছে, এইখানে অক্সিজেন জমা হয়েছে, ভলিউম অফ হাইড্রোজেন ইজ টুয়াইস দ্যাট অফ অক্সিজেন। অর্থাৎ হাইড্রোজেন যে পরিমাণ জমা হয়েছে তার চেয়ে অক্সিজেন তার হাফ জমা হচ্ছে। কেন হচ্ছে, আচ্ছা সেটা বলে দেওয়া যেতে পারে, খুব কঠিনও নয় কিছু। আচ্ছা এখানে 4OH নিয়েছি তো, তাহলে 4OH যদি নিতে হয় তাহলে আমার এই এক্সপ্রেশনে 4OH থাকতে হবে। এই এক্সপ্রেশনে যদি 4OH থাকতে হয় তাহলে 4H প্লাসও থাকতে হবে।
তাহলে 4H প্লাস 4OH মাইনাস করতে গেলে তাহলে এখানে একটা 4 বসাতে হবে আমায়, তাছাড়া এটা সম্ভব নয় করা। অর্থাৎ সবগুলোকে আমি 4 বসালাম, এটাতেও 4 বসালাম, এটাতেও 4 বসালাম, এটাতেও 4 বসালাম। তাহলে এই 4OH অর্থাৎ 4OH এখান থেকে আমার তাহলে কটা ইলেকট্রন সে গ্রহণ করবে, অবশ্য না কটা ইলেকট্রন সে ছাড়বে, তাহলে 4টে ইলেকট্রন তাকে ছাড়তে হবে। 4টে ইলেকট্রন ছেড়ে সে এখানে 4OH তৈরি করবে। আর এইখানে কটা হাইড্রোজেন আছে, 4টে হাইড্রোজেন আছে। তাহলে 4টে হাইড্রোজেনকে কটা ইলেকট্রন নিতে হবে, না 4টে ইলেকট্রন নিতে হবে। 4টে ইলেকট্রন নিলে কটা এখানে হাইড্রোজেন অ্যাটম ফ্রি হবে, না 4টে হাইড্রোজেন অ্যাটম ফ্রি হবে। তাহলে 4টে হাইড্রোজেন অ্যাটম যদি ফ্রি হয়, তাহলে 4টে হাইড্রোজেন অ্যাটম কটা হাইড্রোজেন মলিকিউল তৈরি করবে, একটা হাইড্রোজেন মলিকিউলের মধ্যে দুটো হাইড্রোজেন অ্যাটম থাকে। তাহলে দিস শুড বি 2H2। তাহলে দেখো খুব ভালো করে এখানে বুঝতে পারছো, এই 4টে জলের মলিকিউল থেকে আমরা আলটিমেটলি পাচ্ছি দুটো হাইড্রোজেন মলিকিউল, একটা অক্সিজেন মলিকিউল। আর এটা তো 2 মলিকিউল ওয়াটার আবার ফিরে যাচ্ছে সিস্টেম। তার মানে তোমার আলটিমেটলি মানে অক্সিজেন আর হাইড্রোজেন যে উৎপন্ন হচ্ছে, তাহলে হাইড্রোজেনের দুটো মলিকিউল উৎপন্ন হলে অক্সিজেনের একটা মলিকিউল উৎপন্ন হচ্ছে। তাহলে কার ভলিউমটা ডাব্লিউ হবে, না হাইড্রোজেনের ভলিউমটা ডাব্লিউ হবে। দেখো ক্লিয়ার এই জায়গাটা? প্রশ্ন থাকলে বলে ফেলো। আছে প্রশ্ন? না স্যার।